আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রি প্রত্যেকটি চ্যাপ্টারের চেষ্টা করব আমরা। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে, যদি জিনিসগুলো তোমাদের কাজে লাগে, তোমরা কমেন্টে জানাও এবং তোমরা যদি ভিডিওগুলো একটু শেয়ার করো, তাহলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদেরকে দেখাই দিব যে ভাই তুমি আগে পড়ো নাই, তুমি অ্যাটলিস্ট পরীক্ষার আগে এই টপিক পড়ে যাও, এই জিনিস পড়ে যাও, তাহলে তুমি তোমার পরীক্ষায় গিয়ে অবশ্যই সিকি কম পাবে। একটা চ্যাপ্টারকে গুছানোর জন্য শেষ মুহূর্তে কোন কোন প্রশ্ন পড়তে হবে, কি পড়তে হবে, আমি একদম টু দ্য পয়েন্টে দেখাই দিচ্ছি। মনে করো যে একটা চ্যাপ্টারে 4 থেকে 5টা প্রশ্ন, 6 থেকে 7টা প্রশ্ন একদম তোমাকে গুছাই দিচ্ছি, ওগুলাই তুমি শুধুমাত্র পড়ে যাবা। পরীক্ষায় অবশ্যই এখান থেকে তুমি কমন পাবা যদি এই জিনিসগুলো সুন্দর মতো শেষ করে যাও। তো আমরা আজকে শুরু করবো হচ্ছে কেমিস্ট্রি দিয়ে। তো তোমাদের রেসপন্স ভালো থাকলে আমরা কেমিস্ট্রি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, একইভাবে ফিজিক্সেও নিয়ে আসবো যদি তোমাদের রেসপন্সটা অনেক ভালো থাকে। অবশ্যই সবাই কমেন্ট করে জানো। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছো, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাবস্ক্রাইবের সংখ্যাটা আসলে আমাদের আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। যাদের আসলেই শেষ মুহূর্তে এই সাজেশনগুলো দরকার, যারা ভয় পাচ্ছে, ভাবতেছে যে না আমি হয়তোবা এখন পড়লে আমি পারবোই না, কিন্তু সে যদি হাতে কোনো কিছু জিনিস পড়ে তাও পরীক্ষায় গিয়ে আসলে ভালো অ্যান্সার করে আসতে পারবে। তো তাদের কাছে যেন আসলে ভিডিওগুলো পৌঁছে যায়, সেই দায়িত্ব তোমরা যদি নাও, তাহলে অবশ্যই আমরা এই সিরিজটি চালু রাখবো ইনশাআল্লাহ। তো চলো আজকে এই সাজেশনে আমরা আজকে দেখবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টারটিতে আসলে তোমার কি প্রশ্ন আসে, সিকিউ এর জন্য তুমি আসলে কি পড়বা, কোন জিনিসগুলো ফলো করবা, একদম টু দ্য পয়েন্টে অল্প জিনিসের মধ্যে কি পড়তে হবে অ্যাটলিস্ট সেটা আমরা তোমাকে দেখাই দিচ্ছি। তো তোমরা জানো এই চ্যাপ্টার বেসিক্যালি আমাদের পরীক্ষায় দুই রকমের সিকিউ আসতে পারে। পরীক্ষা আমাদের এখান থেকে দুই টাইপের সিকিউ আসতে পারে, একটা টাইপ হচ্ছে পিএইচ বাফার এবং আরেকটা টাইপ হচ্ছে কি কেপিকেসি। তোমার পরীক্ষা এখানে একটা আসবে তা না, দুইটাই আসবে। এই চ্যাপ্টার তোমার দুইটাই সিকিউ আসবে। এই চ্যাপ্টার থেকে তোমার অবশ্যই তোমার এখান থেকে দুইটা সিকিউ আসবে, একটা হচ্ছে কি পিএইচ বাফার দিয়ে, একটা কি কেপিকেসি দিয়ে। এছাড়াও আরো জিনিস পরীক্ষা আসতে পারে, সেটা কি আদার্সের মধ্যে আমরা লিখে রাখছি। দেখো এই জিনিসগুলো কিন্তু আছে এই চ্যাপ্টারে তোমাদের সিলেবাসে। সুতরাং এই দুটো সবচেয়ে বেশি আসে, এই দুটোই আসে, পরীক্ষায় কম আসে না, একটা এটাও আসে এটাও আসে। এবং এই টাইপ থেকে কি পড়বা, এই টাইপ থেকে কি পড়বা, কোন ব্যাখ্যা পড়বা, সেগুলো আমি টু দ্য পয়েন্টে বলেছি। যারা ভালো করে পড়াশোনা করছো সারা বছর, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, কারণ তারা আসলে জানোই এই চ্যাপ্টারে কি আসবে, ওই চ্যাপ্টারে কি আসবে। যারা আগে পড়ো নাই, অগোছালো মনে হচ্ছে, অনেক পড়া মনে হচ্ছে, এই ভিডিওটা তাদের জন্য। শুরুতেই বলে দিলাম, পরবর্তী উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই। আমি শুরুতেই একদম ক্লিয়ারিফাই করে দিলাম ভিডিওটা কাদের জন্য। যারা আগে পড়ো নাই, জানো না কেমনি কি পড়তে হবে, তাদের জন্য আমি কমাই দিচ্ছি, গুছাই দিচ্ছি। ওকে, এবার আসো আমি তোমাকে বলে দিই যে এখানে আমাদের এই সাজেশনের মধ্যে আমরা চলো প্রথমে টাইপ 2টা দেখি। টাইপ 2 যে কেপিকেসি, এইখান থেকে তুমি কি শিখে যাবা, এইখান থেকে একটা সিকিউ কমন পাওয়ার জন্য কোন প্রশ্ন কি অ্যাটলিস্ট শিখে যাবে, আমি একটু গুছাই দিচ্ছি তোমাকে। তো এই পার্টের মধ্যে শুরুতে দেখো আমাদের গ নম্বরে কি ধরনের প্রশ্নগুলো আসে। গ নম্বরে তুমি পড়ে যাবে এখান থেকে কেপিকেসি এর রাশিমালা নির্ণয়, এটা তুমি পড়ে যাবা। পাশাপাশি কেপিকেসি এর রাশিমালার পাশাপাশি আরো কি আছে হচ্ছে কেপিকেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয়, রাশিমালা এবং সম্পর্ক নির্ণয়। তোমার পরীক্ষায় যে তোমাদের যে বোর্ডগুলোতে পরীক্ষা হবে, ম্যাক্সিমাম বোর্ডে কোনো বোর্ডে রাশিমালা আসবে, কোনো বোর্ডে সম্পর্ক নির্ণয় আসবে। একটা সমীকরণ দিয়ে বলবে কি এই সমীকরণ কেপি আর কেসি এর সম্পর্ক নির্ণয় করো। টেস্ট পেপার থেকে খুঁজে বের করে তুমি একটা প্রশ্ন সলভ করে যাও, দ্যাটস ইট। একই নিয়মে সবগুলো করতে পারবা। রাশিমালা নিয়ে তো বললাম, এবং পরীক্ষায় স্পেশালি কেপিকেসির ম্যাথ আসে। কেপিকেসি থেকে যে প্রশ্ন আসে, রাশিমালা আসে, সম্পর্ক নির্ণয় আসে, না হলে ম্যাথ আসে। এবং ব্যাখ্যামূলক প্রশ্ন, এই ঘতে আমাদের ম্যাথও আসতে পারে কিন্তু। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন। আসলে ব্যাখ্যামূলক প্রশ্ন ম্যাথের মধ্যে কি ম্যাথ করবা সেটা আমি তোমাকে একদম বক্স করে দিচ্ছি। ম্যাথের মধ্যে আমি একদম ম্যাথগুলো তোমাকে দেখাই দিচ্ছি, তুমি এই ম্যাথগুলো করে যাবা, শেষ। হ্যাঁ, আর ব্যাখ্যামূলক দুইটা প্রশ্ন স্পেশাল আমাদের আসে। এখান থেকে তুমি অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দুইটা ব্যাখ্যা যেমনি হোক ঠুডস্থ মুখস্থ বুঝে যাবা, যেন যে কোনো বিক্রিয়াতে কিভাবে চেঞ্জ হয়, কিভাবে ব্যাখ্যাটা লিখবা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা তুমি যেন অবশ্যই শিখে যাও। কি ব্যাখ্যা, একটা হচ্ছে কি যে ওই যে তোমার অবশ্যই সেটা জানো যে লাশ হাতিলিয়ার যে ব্যাখ্যাটা, যে অধিক উৎপাদ প্রাপ্তির জন্য কি ব্যবস্থা নিব আমরা, কি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি করতে হবে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি করতে হবে, তাপমাত্রা বাড়াবো নাকি কমাবো, চাপ বাড়াবো নাকি কমাবো, সেই জিনিসগুলো অবশ্যই। এবং আরেকটা ব্যাখ্যা হচ্ছে কি সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, এইটা অর্থাৎ তাপমাত্রার সাথে এই কেপি এবং কেসি এর সম্পর্ক আর কি। হ্যাঁ, যে তাপমাত্রা বাড়ালে কেপি এর মান বাড়ে নাকি কমে, সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব, এই সেই ব্যাখ্যাটা। এই দুইটা ব্যাখ্যা বই থেকে খুব সুন্দর করে ভালো মতো বুঝে যাবে। তোমার পরীক্ষাতে দুইটা ব্যাখ্যার মধ্যে একটা তো আসবেই, যদি ব্যাখ্যা আসে কখনো দুইটার মধ্যে একটা আসবে 100%।
ওকে, তুমি বুঝলা ওভারঅল কেপিকেস থেকে সৃজনশীল কি আসে। দেখো কেপিকেস এর রাশিমালার কথা বলতেছিলাম, এই রাশিমালা থেকে তুমি আসলে কোন কোন রাশিমালা দেখবা, একদম মিনিমাম আমাদের বই যেগুলো লেখা থাকে, একদম যে কয়েকটা বই লেখা আছে ওই কয়েকটা তো প্র্যাকটিস করে যাবে, যে PCl5 থেকে কি হয়, যে PCl3 তারপরে কি ক্লোরিন তৈরি হয়, অথবা উল্টা যদি থাকে PCl3 যোগ ক্লোরিন থেকে PCl5। হ্যাঁ, পরীক্ষায় মাঝে মাঝে এভাবে না দিয়ে তারা বলে কি এরকম চিহ্ন দিয়ে দেয়, এবি দিয়ে দেয়, বলে AB5, তারপরে কি বলে যে এখানে বলে হচ্ছে AB5 থেকে AB3 যোগ বলে কি B2, এরকম দিয়ে দেয়, একই কথা। তারপরে যে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়াগুলো সেগুলো এই প্রত্যেকটা তুমি রাশিমালা শিখে যাবা, স্পেশালি তুমি রাশিমালা শিখে যাবে, যে রাশিমালা প্রতিপাদন, যে কিভাবে যে রাশিমালাগুলো আমরা বের করবো, কেপি এর রাশিমালা কত, মানে এখান থেকে বের করবা কেপি কত, কেপি সমান কত হয়, এখান থেকে কেসি সমান কত হয়, এই জিনিসগুলো এইটাই তোমার পরীক্ষা আসবে, রাশিমালা দিয়ে আসবে। ম্যাথ আসলে কি আসবে দেখাচ্ছি। এবং আরো আছে যে আমাদের সবচেয়ে বেশি আসে নাইট্রোজেন এবং হাইড্রোজেন সংযোগে যে অ্যামোনিয়া তৈরি হয়, সেটা সবচেয়ে বেশি, অনেক বেশি কিন্তু পরীক্ষায় আসে। তাছাড়া কিন্তু আমাদের দেখবে যে আরো কয়েকটা আছে, যে হচ্ছে এরকম N2O4, এগুলো বিশেষ কি হয় যে 2NO2, এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু পরীক্ষাতে বেশ আসতে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো তুমি সবগুলাই যে করে তোমার বই আছে, বইয়ের মধ্যে যে কয়েকটা আছে, বইয়ে যে কয়েকটা উদাহরণ আছে, বইয়ের উদাহরণগুলো তুমি জাস্ট দেখে যাওয়া, বেশি কিছু দেখার দরকার নাই, তুমি খালি শিখে যাও কেপি কেমনে নির্ণয় করতে হয়, কেসি কেমনে বের করতে হয়, শেষ। এখান থেকে তোমার একটা কাজ শেষ। 1 নম্বর কাজ তুমি কি কাজ করবা, একটা এই চ্যাপ্টারের সিকিউ কমন পাইতে কয়টা কাজ করতে হবে, একটা জিনিস তোমাকে শিখতে হবে। 2 নম্বর জিনিস তোমাকে শিখতে হবে কি, 2 নম্বর জিনিস তোমাকে শিখতে হবে কি, কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক প্রতিপাদন। তোমাকে বলবি কি যে এই যে একটু আগে লিখলাম আমরা, যে এখানে নাইট্রোজেন যোগ হচ্ছে কি হাইড্রোজেন, এখান থেকে কি তৈরি হচ্ছে আমাদের, এখান থেকে তৈরি হচ্ছে আমাদের কি, যে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এই যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তোমাকে বলবে এই বিক্রিয়াতে কেপি আর কেসি এর সম্পর্ক প্রতিপাদন করো। যেমন আমরা একটা সম্পর্ক জানি, কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার হচ্ছে কত, ডেল এন। এখানে ডেল এন এর মান কত আমরা বের করি কিভাবে, বের করতাম যে উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস কি বিক্রিয়কের গ্যাসীয় মোল 2 থেকে এখানে 3 একে 4, 4 বার আসবে -2। তোমাকে বলবে যে এই সম্পর্কটা প্রতিপাদন করতে বলবে এইটার তুমি এই সম্পর্ক প্রতিপাদন করো। হ্যাঁ, তোমাকে এটাকে প্রমাণ করে দেখাইতে হবে আর কি। হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, এই প্রশ্ন তোমাকে 2 নাম্বারই এটা শিখতে হবে। তুমি শিখো কিভাবে কেপি আর কেসি সম্পর্ক প্রতিপাদন করতে হয়, দুইটা একদম হাতে গুনে বলতেছি, যারা আগে পড়ো নাই তারা একটা দুইটা জিনিস তুমি শিখলা এখান থেকে। তারপর তোমাকে শিখতে হবে যে এখান থেকে যে কেপি কেসি এর ম্যাথ গুলো শিখবো। ভাই ম্যাথ তো অনেক ম্যাথ, কোন ম্যাথ শিখবো ভাই, ভাই অনেক ম্যাথ, ভাই অনেক ম্যাথ, তো অনেক ম্যাথ তুমি কই থেকে শিখবা, দরকার নেই, অনেক ম্যাথ শেখার দরকার নেই। আমি যে কয়েকটা ম্যাথ দিচ্ছি 4-5টা, এই 4-5টা তুমি শিখে যাও, পরীক্ষায় তুমি এই 4-5টার মধ্যে গিয়ে পাবা, শেষ। তোমার এত টেনশন নেওয়ার দরকার নেই, নো টেনশন, তুমি জাস্ট ফলো করো। এই যে আমাদের পরের যে পেজ, সেই পরের পেজটা তুমি ফলো করো। এই দেখো এইখানে সেই জিনিসগুলো একসাথে লিখে দিছি আমরা। এই যে বললাম রাশিমালা প্রতিপাদন, দেখো তুমি এটা প্র্যাকটিস করে যাবা। এরকম একটা নর্মাল বিক্রিয়া দেওয়া আছে, বলছে রাশিমালা বের করো, কেসি এর রাশিমালা, অথবা এরকম বিক্রিয়া দিয়ে বলতে পারি কি এটার কেপি এর রাশিমালা বের করো। একটু আগে বললাম যে কেপি কেসি এর সম্পর্ক বের করতে হবে, সম্পর্ক বের করো। তুমি গুনে গুনে, তোমার টেস্ট পেপারে 70টা প্রশ্ন দরকার নাই, টেস্ট পেপারে 70টা প্রশ্ন। হ্যাঁ, টেস্ট পেপারে দেখবে যে কি, টেস্ট পেপারে কি অনেক অনেক প্রশ্ন আছে, টেস্ট পেপারে এই 70টা প্রশ্ন দরকার নাই। তুমি এই যে এই 10টা প্রশ্ন শিখে যাও, তুমি 10টা প্রশ্ন শিখে যাও, পরীক্ষায় গিয়ে এইখান থেকে যাবতীয় সকল প্রশ্ন তোমার হয়ে যাবে। টেস্ট পেপারে 70টা প্রশ্নই আসলে এখানে আছে আসলে। তো এটা বুঝলাম যে এই রাশিমালা সম্পর্ক প্রতিপাদন, এটা বলছি একটু আগে যে রাশিমালা বলছি, দেখো এই রাশিমালা কথা বলছি, আর এবার কি বলছি, কিন্তু সম্পর্ক কথাও বলছি। এবার কি আছে দেখো, যে ম্যাথের কথা বলছিলাম যে অনেক ম্যাথ দরকার নেই, অনেক ম্যাথ দরকার নেই ভাই। এই যে এইখানে যে কয়েকটা ম্যাথ আছে, দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা বলতে আসলে এখানে 4-5টা ম্যাথই আছে আসলে ঘুরে ফিরে আর কি, 4-5টা ম্যাথই আছে। তুমি এই 4-5টা ম্যাথ কষ্ট করে দেখে যাবা, করে যাবা, একদম সুন্দর করে পরীক্ষায় অবশ্যই গিয়ে পারবা। বিশেষ করে এই ধরনের প্রশ্নগুলো আরো বেশি বেশি আসে। এই যেরকম সরাসরি বলতে পারে কেপি এর মান বের করো, বা তোমাকে বলবে যে এই বিক্রিয়ার আলফার মান দেওয়া আছে, তাহলে এখানকার কেপি এর মান দেওয়া থাকলে চাপের মান কত, এরকম জিজ্ঞেস করে। বা আরো বলতে পারে যে আমি আয়তন দ্বিগুণ করলে, এইটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে, বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এটা তোমাকে বলবে চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা কি হবে, আয়তন দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা কি হবে, এই প্রশ্ন পরীক্ষায় আসে। এছাড়াও তুমি এক্সট্রা তুমি এই অঙ্ক দুটো শিখে রাখতে পারো। আর একটু আগে বলছিলাম যে 2টা ব্যাখ্যা শিখতে হয়, যে 2টা ব্যাখ্যা, তুমি এই 2টা ব্যাখ্যা, শুধুমাত্র 2টা ব্যাখ্যা শিখে যাবা। জাস্ট তুমি এই পেজটা করো, তোমার 70টা প্রশ্ন দরকার নেই, জাস্ট এই পেজ, সলভ দিস পেজ। হ্যাঁ, সলভ দিস পেজ, এই পেজটা তুমি সলভ করো, তোমার এনাফ। তোমার এখান থেকে একটা সিকিউ 100% কম, তুমি জাস্ট এই পেজটা সলভ করবা, তোমার এখান থেকে পরীক্ষায় একটা সিকিউ গিয়ে লিখে আসতে পারবা। আগে পড়ো আগে না পড়ো ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো এইটার কথাই বলতেছিলাম, তুমি যদি এখন এত কিছু না পড়ে এখন গুছিয়ে এইটুকু জিনিস পড়ো,
আসছে না। আমরা কিন্তু আমাদের ওয়ান শট বেসে প্রত্যেকটা জিনিস করাইছি, প্রত্যেকটা ধরে ধরে করাইছি যে কিভাবে কি আসতে পারে, তোমাদেরকে আমি সাজেশন আকারে এগুলো দিয়ে দিলাম। তো তোমরা এখন এই জিনিসগুলো সুন্দর করে পরীক্ষার আগে সলভ টলভ করে যাও, এখান থেকে পরীক্ষা অবশ্যই কমন পাও। আমি গুছাই দিলাম একদম, পুরো চ্যাপ্টার থেকে তুমি জাস্ট এতটুকু করো, ঠিক আছে? এই প্রথম টাইপ একটা থেকে তোমার কমন এখান থেকে, এখানে পড়ছো মানে একটা থেকে কমন। এছাড়াও আসতে পারে পরীক্ষায়, এইটা তো সবচেয়ে কমন জিনিস। এছাড়াও পরীক্ষায় কি জিনিস আসতে পারে, তোমাকে বলতে পারে কি এখান থেকে, তুমি আরো বলতে পারে হচ্ছে এই যে দেখো গ্রিন কেমিস্ট্রি থেকে জিনিস পাঠাচ্ছে, গ্রিন কেমিস্ট্রি থেকে তুমি শুধুমাত্র এই একটা বোর্ড করে যাওয়া, শেষ। তুমি খালি একটা বোর্ড, বরিশাল বোর্ড 19 এই প্রশ্ন করে যাওয়া। কেন? কারণ এখানে আমাদের আছে আসলে যে পরীক্ষা জিজ্ঞেস করে যে কোন পদ্ধতি গ্রিন কেমিস্ট্রিতে সামঞ্জস্যপূর্ণ। এখানে তোমাকে কি বের করতে বলে, যে পার্সেন্টেজ এই বের করতে বলে, যে অ্যাটম ইকোনমি বের করো, হ্যাঁ অ্যাটম ইকোনমি বের করো, অথবা তোমাকে বলবে যে কি কোনটা বেশি পরিবেশ বান্ধব সেটা বের করো, এরকম জিজ্ঞেস করে। তো এই প্রশ্নটা তুমি এখানে শিখবা, এক্সট্রা একটা শিখলা, ওইটুকু শেখার পরে এটা শিখবা, তারপরে শিখবা কোনটা, এরপরে আরেকটা প্রশ্ন শিখবা কিউসি কেসিরও একটা প্রশ্ন আছে। দেখো এইটা বরিশাল বোর্ড 23 আসছে কিন্তু, হ্যাঁ এই প্রশ্নটা স্কিপ করা যাবে না, এইটা দেখে যাইতে হবে। তুমি হাজার প্রশ্ন দেখছো, এটা দেখলাম না, কিন্তু এটা চলে আসতে পারে পরীক্ষা। তখন কিউসি একটা টপিক আসলে তোমার বই কিন্তু আছে, তো এটা আমরা কম দেখি, এই জন্য স্পেশালি বলে দিলাম যে তুমি ওই 10টা জিনিস দেখার পরে তুমি এই বোর্ড আর এই বোর্ড, এই দুইটা বোর্ডও তুমি দেখে যাবো অবশ্যই। কেন? কারণ তোমাকে জিজ্ঞেস করবে এরকম যে উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে, সেটা কি সামনের দিকে যাবে নাকি পশ্চাৎ দিকে আসবে, সেটা বুঝবো কিভাবে, কিউসি এই টপিক থেকে। তো আমরা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস আমাদের এই ওয়ান শট বেসে শেষ করছি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গুছায় শেষ করা সম্ভব হয়েছে। তো গ্রিন কেমিস্ট্রি বললাম, তারপরে এই যে কিউসির কথা বললাম, আমাদের শেষ। আমাদের এই টপিক এতটুকু করছো মানে তোমার মোটামুটি টেনশন শেষ, মোটামুটি টেনশন। তুমি আগে পড়ো নাই, তুমি জাস্ট এতটুকু করে যাবা, এতটুকু করে যাও, তুমি পরীক্ষায় কনফিডেন্টলি ঢুকতে পারবা। হচ্ছে প্রথম কথা। এরপর কি আছে আমাদের 2 নম্বর সিকিউর মধ্যে চলে যায়, কারণ এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসবে। তো টাইপ 1 এবার বাফার এবং পিএইচ। বাফার এবং পিএইচ থেকে কি আসে আমি হাতে হাতে লিখে দিচ্ছি, খেয়াল করো। গ নম্বরে আমাদের সরাসরি পরীক্ষায় বললো যে ভাইয়া একটা দ্রবণ দিবে, একটা দ্রবণ দিয়ে বলবো যে ভাইয়া পিএইচ বের করো, অথবা বললো যে ভাইয়া পিওএইচ বের করো। সেই দ্রবণগুলো কিরকম থাকতে পারে, সেই পাত্রগুলো, সেই পাত্র থাকবে সেরকম। সাপোজ তোমাকে বললো সোডিয়াম হাইড্রোক্সাইড, অথবা তোমাকে দিল কি সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড বা ক্ষার দিবে, অথবা তোমাকে দিতে পারে কি দুর্বল অ্যাসিড দিতে পারে আর কি, হ্যাঁ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার দিতে পারে। তো তোমাকে শিখতে হবে কিভাবে, তাহলে 1 নম্বর জিনিসটা কি শিখতে হবে, আমি লিখে দিচ্ছি। 1 নম্বর জিনিস শিখতে হবে কি, যে কিভাবে, এই যে আমি কিভাবে লিখতেছি না, সব লিখে দিচ্ছি, দুর্বল এবং এবং সবল, দুর্বল এবং সবল অ্যাসিড ক্ষারের, দুর্বল এবং সবল অ্যাসিড ক্ষারের, দুর্বল এবং সবল অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয়, দুর্বল এবং সবল ক্ষারের পিএইচ নির্ণয় শিখতে হবে তোমাকে। দুর্বল দিক সবল দিক যেটাই দিক, অ্যাসিড বা ক্ষার যেটাই দিক, পিএইচ নির্ণয়টা পারতে হবে। এর মাঝখানে আরো অনেক কিছু আসবে, সেটা কি কি আসবে, তো অনেক সময় পার্সেন্টেজ দেওয়া থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকলে কেমনি পিএইচ বের করতে হয়। তারপরে হচ্ছে অনেক সময় পিপিএম দেওয়া থাকতে পারে, পিপিএম দেওয়া থাকলে কেমনি পিএইচ বের করতে হয়। বলবে এক অম্লীয় ক্ষারক দ্বিক্ষারকীয় অম্ল, এই কথা বললে আমরা কিভাবে তুল্য সংখ্যা নিয়ে পিএইচ বের করবো। তো সেটা মেইন কথা হচ্ছে, এটা সবচেয়ে বেশি আসে কোনটা, যে এই দুর্বল, এই দুর্বল কি আসে পিএইচ, দুর্বলের পিএইচ বের করা সবচেয়ে বেশি আসে। তো দুর্বলের সূত্রগুলো দেখে যাও, সবল অ্যাসিডের পিএইচ কেমনে বের করতে একটু চোখ বুলে নাও, এইটা তোমার গ নম্বরে মাস্ট। আর কি আসতে পারে গতে বা ঘতে, বাফার দ্রবণ আমাদের আসে, হ্যাঁ বলবি কি যে দেখো এখানে তুমি হাতে গুলো 3টা জিনিস শিখে যাবা। তুমি মনে করো ভাই আমি এত কিছু পড়তে পারবো না, ভাই আমার এত সময় নেই, আমার কুলাবে না, তুমি খালি 3টা প্রশ্ন শিখে যাবা, 3টা। একটা পিএইচ নির্ণয়টা শিখে যাও। 2 নম্বর জিনিস কি করবা, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় শিখবা, যে বাফার কোন একটা বাফার দ্রবণের, হ্যাঁ কোন একটা বাফার দ্রবণের, কোন একটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, কোন একটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় শিখে যাবা। যে বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করে, যে একটার সাথে একটা কোনটার সাথে কোনটা মিশালে বাফার দ্রবণ হয়। অথবা তোমাকে প্রশ্ন এরকম বলবে, তোমাকে বলবে কি এরকম বলবে যে এ বি সি এরকম বলবে, তোমাকে বললো কি বাফার দ্রবণ না বলে পরীক্ষায় বলবে এ প্লাস সি এর মিশ্রণের পিএইচ নির্ণয় করো। তোমাকে তখন বুঝতে হবে যে এ আর সি মিশালে যে বাফার দ্রবণ হয় সেটা তোমাকে বুঝতে হবে। তো তুমি বাফার দ্রবণের কনসেপ্ট একটু দেখে যাও, বাফার দ্রবণ কখন হয় কখন হয় না, কিভাবে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করে, এটা মাস্ট দেখে দিতে হবে। লাস্ট একটা জিনিস তোমাকে দেখতে হবে, শিখতে হবে, সেটা কি এই বাফার দ্রবণের কৌশল কিভাবে কাজ করে। বাফার দ্রবণের কৌশল পরীক্ষা বলবে এই দ্রবণে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ চেঞ্জ হবে কিনা, এরকম বলবে। তো তখন তুমি দেখবা সেটা বাফার দ্রবণ কিনা। বাফার দ্রবণের সাথে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে প্যারা হয় না। বা তোমাকে বলবে যে এখানে লেবুর রস যোগ করলে পিএইচ চেঞ্জ হবে কিনা, তুমি দেখবা সেটা বাফার দ্রবণ কিনা। বাফার দ্রবণ হলে লেবুর রসে তো অ্যাসিড থাকে, অ্যাসিড যোগ করলে সমস্যা নাই। তা তুমি কি করবে, বাফার কৌশল বা পরীক্ষায় তোমাকে বলবে কি, আমি লিখে দিচ্ছি কথাটাকে, বাফার দ্রবণের কৌশল, বাফার দ্রবণের কৌশল, কৌশল কিভাবে বাফারটা কাজ করে আর কি। বা পরীক্ষায় বলবে কি যে এই দ্রবণে, যে এই দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার, এটা সবচেয়ে বেশি বলে, সামান্য
অ্যাসিড বা ক্ষার যোগ করলে, সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ চেঞ্জ হবে কিনা, পিএইচ চেঞ্জ হবে কিনা, পিএইচ চেঞ্জ হবে কি না, এটা জিজ্ঞেস করে। তো এই দুটো একই প্রশ্ন, একই কথা, দুটো আসলে একই কথা, দুটো আসলে একই কথা। বাফার দ্রবণের কৌশল অথবা বাফার দ্রবণে সামান্য অ্যাসিড ক্ষার যোগ করলে পিএইচ চেঞ্জ হয় কিনা। বা তোমাকে এরকম বলতে পারে, বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করো না বলে বলতে পারে যে এই দ্রবণের প্রকৃতি কি হবে, দ্রবণের প্রকৃতি, বা বলতে পারি কি অথবা দিয়ে দিচ্ছি আমি মিশ্রণের প্রকৃতি। তো তুমি মিশ্রণের পিএইচ বের করবা, বের করে দেখবা এখানে পিএইচ এর মান কত। পিএইচ এর মান যদি সাথে থেকে কম থাকে অ্যাসিডিক, সাথে থেকে বেশি থাকলে ক্ষারীয়। তা তোমাকে কি বলছে, হাতে গোনা তুমি তিনটা জিনিস শিখে যাও ভাই, তুমি দরকার নাই এত বেশি পড়াও, পিএইচ নির্ণয়টা শিখো যে কেমনে পিএইচ বের করতে হয় যে কোনো দ্রবণের, দুর্বল সবল শেষ। বাফার দ্রবণের পিএইচ কেমনে বের করতে হয় সেই অঙ্কটা তুমি শিখো। আর বাফার দ্রবণের যে কৌশল আছে, অ্যাসিডিক বাফার বা ক্ষারীয় বাফার, দুই রকম বাফার হয়, একটা অ্যাসিডিকও আছে, হ্যাঁ, আর একটা কি আছে, ক্ষারীয় আছে। এখানে আসলে দুইটা ব্যাখ্যা আর কি। তাহলে এই ব্যাখ্যাটা শিখো, তুমি গুনে গুনে তিনটা জিনিস শিখে যাও, তুমি পরীক্ষায় একটা সিকিউ লিখে আসতে পারবা। এর থেকে তো আর কোনো কিছু কমানোর কিছু নাই। তো এইটুকু কমাই দিলাম, যারা ভয় পাচ্ছিলা অ্যাটলিস্ট এতটুকু করে যাও ভাই। তো বাফার দ্রবণ থেকে জাস্ট এতটুকু করো, বাফার দ্রবণ থেকে এতটুকু করো, আর কিছু করতে হবে না। আর এই যে এক্সট্রা দুটো প্রশ্ন দিয়েছে এখানে, যে বলছি যে আদার্স যে এই জিনিসগুলো আসতে পারে, গ্রিন কেমিস্ট্রি থেকে আসতে পারে, অ্যাটম ইকোনমি বের করে আসতে পারে, অথবা আসতে পারে কি এখানে কিউসি এই টপিকটা চলে আসতে পারে যে কিউসি, হ্যাঁ। আর তাছাড়া তুমি দেখাইছি যে কি করতে হবে, আর এই যে এটা করবা, ওটা করবা, আর এইটুকু করবা, শেষ। কোয়েশনে গেল এই যে জাস্ট এতটুকু করবা। এখানে রাশিমালা সম্পর্ক প্রতিপাদন সেই জিনিসটা আছে। এখানে ম্যাথে কি কি করতে হবে সেই ম্যাথের জিনিসগুলো আছে, যে আয়তন দ্বিগুণ করলাম বিয়োজন মাত্রা কত, চাপ দ্বিগুণ করলাম তারপর হচ্ছে কি বিয়োজন মাত্রা কত, গুনে গুনে এই অঙ্কগুলো তুমি আগে করবা। তারপরে যদি সময় থাকে তুমি করো, আরো পড়ো। যাদের একদমই পড়া নেই তারা এইগুলাই করবা, তারপরে অন্য জিনিসে তাকাবা। তারপরে আরো এক্সট্রা ম্যাথ দিছি, পাশাপাশি কি আছে যে দুইটা ব্যাখ্যা মাস্ট লাগবে। তো এই হচ্ছে আমাদের এখানকার ঘটনা। আশা করি বুঝতে পারছো যে এই চ্যাপ্টার থেকে কি আসবে। আমি ওভারঅল দুইটা সিকিউ কমন দিলাম, সরাসরি বলবো দুইটা সিকিউ কমন, তোমাকে বলবো ডাইরেক্ট এখান থেকে তোমার দুইটা সিকিউ কমন হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনাটা, দুইটা সিকিউ কমন চলে গেল, এখান থেকে দুইটা সিকিউ কমন পেয়ে গেলাম। যদি এই জিনিসটা তোমাদের পছন্দ হয়, এভাবে আমি সব চ্যাপ্টার দিব, তো তোমরা অবশ্যই রেসপন্স করবা, ভিডিওতে ভিডিওটা শেয়ার করবা, বন্ধুদের সাথে ছড়াই দিবা। আজকে চলো আলোচনা করবো হচ্ছে আমরা পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এই চ্যাপ্টার কিন্তু বিশাল বড়, এখান থেকে মেইনলি কিন্তু আসলে তিনটা সিকিউ চলে আসতে পারে অনেক সময়, অথবা মিনিমাম দুইটা সিকিউ তো আসবেই। অনেকে আসছে ভাই এই চ্যাপ্টার আমার ভালো লাগে না, এছাড়া ব্যাখ্যা টেখ্যা আছে, তারপরেও তুমি অ্যাটলিস্ট একটা সিকিউর জন্য হলেও তো প্রিপারেশন নিবা। এবার আমি তোমাকে বলে দিচ্ছি টোটাল কি কি টাইপের সিকিউ আসবে, তুমি নিজে ডিসিশন নাও যে তুমি কোন টাইপের সিকিউ পড়বা, কোন অংশটুকু তুমি অ্যাটলিস্ট পড়ে যাবা। তো চলো সুন্দর করে আমরা শুরু করি। আমরা প্রথম পার্টের মধ্যে আমি তো আগে বলে দিই যে কোথা থেকে আসে, মেইনলি সিকিউ আসে হচ্ছে আমাদের এই পর্যাবৃত্ত ধর্ম এই পার্ট থেকে, অথবা সংকরায়ন, অথবা না সরি এবং সংকরায়ন থেকে। পর্যাবৃত্ত ধর্ম থেকেও আসে, সংকরায়ন থেকেও আসে। কেউ যদি মনে করো ভাই আমি সংকরায়নটা একটু কম পারি, তো সংকরায়ন থেকে কম পারলেও কোন কোন প্রশ্ন আসে, কিভাবে আসে একটু দেখে রাখো। যদি ওইটুকু দেখার পরে তোমার মনে হয় আরে এটুকু খুব সহজেই শিখতে পারা যাইতে পারে, একদিনই শিখতে পারবো চাইলে, তাহলে ওইটুকু তুমি শিখো, তাহলে তোমার ব্যাকআপটা আরো স্ট্রং হবে। কেমিস্ট্রি তুমি A+টা একদম খুব ভালো মতো এনশিওর করতে পারবা। তো পর্যাবৃত্ত ধর্ম আর সংকরায়ন, তো আমি চলো প্রথমেই তোমাদেরকে বলি যে এই সংকরায়ন পার্টটা থেকে তোমার পরীক্ষায় কি কি জিনিস আসে, তোমার কি কি শিখতে হবে। অনেক কিছু শিখতে হয়, কিন্তু তুমি পরীক্ষায় সিকিউ অ্যান্সার করার জন্য অ্যাটলিস্ট কতটুকু জিনিস শিখতে হয়, কোন কোন সিকিউ পড়লেই এই সংকরায়ন থেকে তুমি 100% একটা সিকিউ এনশিওর করতে পারবা। তো সেটা চলো আমরা দেখি। এবার আমরা ওই দেখার আগে সবাইকে বলতে সবাই এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিও, কারণ আমি চাচ্ছি তোমাদেরকে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম সাজেশন দিয়ে দিতে, একদম ডিটেলস সাজেশন, যে কোন টপিক, কোন জিনিস পড়বা, কোন প্রশ্ন পড়বা, কোন সিকিউ পড়বা, সব কিছু গুছায় আমি দিতে চাচ্ছি। তোমাদের যদি সাপোর্টটুকু পাই ইনশাল্লাহ এটা আমরা কন্টিনিউ রাখবো। আমরা একইভাবে এই কেমিস্ট্রির পরে ফিজিক্সও নিয়ে আসার চেষ্টা করবো যদি তোমাদের সাপোর্টটুকু পাই। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বন্ধুদেরকে জানিও যে ভাইয়া কিন্তু এরকম সাজেশনগুলো দেওয়া শুরু করছে। ইনশাল্লাহ এই সাজেশনগুলো থেকেই তোমার পরীক্ষাতে এইচতে অবশ্যই কমন আসবে এবং তোমার প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। তো চলো আমরা সংকরায়ন থেকে দেখি। এই সংকরায়ন থেকে আমাদের একটা সিকিউ তো আসবে, কি কি প্রশ্ন পড়তে হবে। সংকরায়ন থেকে এক সিকিউ কমন, একদম কমন। তো তোমাকে পড়তে হবে কি, দেখো হাতে গোনা তোমাকে পড়তে হবে দুইটা জিনিস। মেইনলি সংকরায়ন থেকে সিকিউ কমন পাইতে হলে তোমার মেইন জিনিস পড়তে হবে, দুইটা জিনিস তোমাকে শিখতে হবে। তুমি আগে কখনো শিখো নাই, শিখে ফেলো। এটা মাত্র 1 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে হাইস্ট, এই দুইটা জিনিস প্র্যাকটিস সহ একদম A to Z কাভার করতে। তো তুমি 2 ঘন্টা যদি একটা সিকিউ কমন পাও, তো সেই 2 ঘন্টা এফোর্ট দিতে প্যারা নাই। হ্যাঁ, আমরা আমাদের ওয়ান শট ক্লাসে কিন্তু খুব সুন্দর করে 2 ঘন্টার নিচে এই পুরো জিনিস একদম A to Z কাভার করছি। তো আমি কি বলে দিই তোমাকে পরীক্ষায় কি আসবে।
দেখো নর্মালি পরীক্ষার তোমাকে বলবে বিভিন্ন রকম যৌগ দিবে, বিভিন্ন যৌগ দিয়ে তারা বলবে এই যৌগগুলার তুমি সংকরায়ন ব্যাখ্যা করো বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো, জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করো, এদের বন্ধন কোণ ব্যাখ্যা করো। তোমাকে এরকম বিভিন্ন যৌগ দিয়ে বলবে কি এদের সংকরায়ন বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো। তোমাকে একটা জিনিস শিখতে হবে তাহলে যে বিভিন্ন যৌগের জ্যামিতিক গঠন কিভাবে ব্যাখ্যা করতে হয়। আমরা প্রত্যেকটা জিনিস কিভাবে জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে হয় আমরা কিন্তু শিখেছিলাম। তো যাই হোক, তো তোমরা আশা করি পারো এই জিনিসটা। যদি কেউ না পারো খুব সহজে কিন্তু শিখতে পারবা চাইলেই। হ্যাঁ, তো এরকম বিভিন্ন যৌগের জ্যামিতিক গঠন ব্যাখ্যাটা, যে সংকরায়নটা কি, তারপর হচ্ছে এদের আকৃতি কিরকম, এদের বন্ধন কোণ কি, এই জিনিসগুলো জাস্ট তোমার ব্যাখ্যা করতে হয় আর কি। তো এইটা একটা প্রশ্নের সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, এইটা আসে আর এইটা আসে। তো গ আর ঘ থাকে না, তো ভাই গ আর ঘ প্রশ্ন তোমাকে দিয়ে দিলাম, আমি যে একদম হাতে তুলে দিলাম তোমাকে। এই যৌগগুলো দিয়ে তোমাকে পরীক্ষা বলবে কি, এগুলোর মধ্যে একটা দিয়ে তোমাকে বলবে কি এটার গঠন ব্যাখ্যা কর, তো ব্যাখ্যা করে দিবা, শেষ। আর ঘতে মেইনলি কি আসে, বন্ধন কোণের ভিন্নতার এই প্রশ্নটা পরীক্ষা আসে। তোমার আহামরি কিচ্ছু শিখতে হবে না, তুমি যদি এই দুইটা প্রশ্নের উত্তর শিখেছো মোর দ্যান এনাফ পরীক্ষায় সিকিউ অ্যান্সার করার জন্য। দেখো তাহলে কি আছে এখানে, বন্ধন কোণের ভিন্নতা কি কি আসে। প্রথমত তোমাকে বিভিন্ন ক্যাটাগরি আছে, বন্ধন কোণের ভিন্নতার ব্যাখ্যা করতে কি বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমটা তোমাকে শিখতে হবে যে প্রত্যেকের সংকরায়ন আলাদা, তাইলে এই সংকরায়ন আলাদা হলে বন্ধন কোণ আলাদা হবে, এখানেই সেটা ছিল। এর পরেরটা হবে কি যে প্রত্যেকে দেখো সংকরায়নটা সেম কিন্তু এদের বন্ধন কোণটা আলাদা। সংকরায়নটা সেম হলেও বন্ধন কোণটা আলাদা হইতে পারে, হ্যাঁ ওরকম। এবং সেইটা সংকরায়নটা সেম হলে বন্ধন কোণটা আলাদা হয় কিসের উপর বেস করে, লোন পেয়ারের উপস্থিতির উপর বেস করে, যে লোন পেয়ার আলাদা আলাদা। যেমন অক্সিজেনের লোন পেয়ার আছে দুইটা, নাইট্রোজেনের আছে লোন পেয়ার একটা, কার্বনের কোনো লোন পেয়ার নাই। সবারই সংকরায়ন sp3, সবারই বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, কিন্তু দেখা যায় কি এক একজনের এক এক রকম। ওর 109.5 ডিগ্রি, ওর হচ্ছে 107.5 ডিগ্রি, ওর হচ্ছে কত 104 ডিগ্রি, এরকম। এই যে ভিন্ন ভিন্ন হলো কারণ কি, কারণ ওর মধ্যে লোন পেয়ার একজন, ওর মধ্যে দুজন, ওর মধ্যে নাই। এটা একটা কারণ। এই প্রশ্ন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এইটাই, যে এদের আকৃতি মানে বন্ধন কোণ ভিন্ন কেন, সংকরণ একই হলে বন্ধন কোণ ভিন্ন কেন। পরীক্ষায় এভাবে বলবে না, বলবে অক্সিজেনের হাইড্রাইড মানে পানি, পরীক্ষায় বলবে নাইট্রোজেনের হাইড্রাইড মানে অ্যামোনিয়া, এভাবে তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, এভাবে তোমাকে বলবে কার্বনের হাইড্রাইড বলে কি CH4, বুঝে নিবা। তো বন্ধন কোণ ভিন্ন কারণ এদের কি মানে কাহিনীটা কি, যে লোন পেয়ারের সংখ্যাটা আলাদা। এবার আরেক ক্যাটাগরি আছে, যে ঠিক আছে ভালো বুঝলাম। এবার এই ক্যাটাগরি ক্ষেত্রে দেখবা যে এদের বন্ধন কোণগুলো সেম করে, বা কিছু কিছু তুমি পাবা, তোমরা এই যে এগুলোর মধ্যে খেয়াল করো, যে বন্ধন কোণগুলো দেখবা যে সেম, ওরও এক জোড়া সরি মানে লোন পেয়ার ইলেকট্রন, ওরও এক জোড়া, লোন পেয়ার ইলেকট্রন সেম, তারপরে বন্ধন কোণ ভিন্ন কেন। তা তুমি এই উদাহরণটা শিখবা বই থেকে, যে NaNF3 NCl3 NEC, এবং কোন সিকিউ পড়লে এই উদাহরণগুলো পাবা সেটাও বলতে পারবে। অথবা দেখো এখানেও সেম কাহিনী, এখানেও বন্ধন কোণগুলো কি সেম 2 জোড়া করে, সালফারের 2 জোড়া করে, তারপরে ওদের বন্ধন কোণটা আলাদা কেন আলাদা, এই তোমাকে শিখতে হবে। এই যে ভিন্নতাগুলো তোমাকে শিখতে হবে, ঠিক আছে। যে 1 নম্বর কাহিনী হইতে পারে কি, যে এদের সংকরায়ন আলাদা, বন্ধন কোণ আলাদা। 2 নম্বর কাহিনী হইতে পারে কি, যে এদের সংকরায়ন সেম কিন্তু লোন পেয়ারের সংখ্যা আলাদা, সুতরাং বন্ধন কোণ আলাদা। 3 নম্বর সিনারিও হইতে পারে কি, সংকরায়ন সেম, তারপরে লোন পেয়ার ইলেকট্রনও সেম, কিন্তু তারপরেও বন্ধন কোণ আলাদা কেন, পরীক্ষায় তোমাকে ব্যাখ্যা করতে বলবে। তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, দেখো BCD এর মধ্যে। তো এই উদাহরণগুলো তুমি শিখে ফেলবা মোর দ্যান এনাফ। এখান থেকে এই ব্যাখ্যাটা শিখবা, আর এখান থেকে এই যৌগগুলোর জ্যামিতিক গঠন ব্যাখ্যা করাটা শিখবা, শেষ। একটা সিকিউ তোমার কমন, একদম তুমি কমন পাবা। এরপরেও যদি কিছু জিনিস পড়তে চাও যেটা পরীক্ষায় মেনলি আসে, সেটা কি, যে এই হাইড্রোজেন বন্ধনের শর্ত, প্রকারভেদ, উদাহরণ এটা পড়ে নিবা। কারণ এখান থেকে হাইড্রোজেন বন্ধন দিয়ে প্রশ্ন আসে, যে H2O গ্যাসীয় কিন্তু H2O তরল কেন, কারণ H2O এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। তারপরে বলে বিভিন্ন যৌগ দিয়ে তোমাকে বলবে এই যৌগটার স্ফুটনাঙ্ক বেশি কেন, কারণ যৌগগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে, হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে আরো বেশি শক্তি লাগে, এজন্য স্ফুটনাঙ্কটাও বেশি হয়। তো এই পেজ থেকে তুমি জাস্ট একটা সিউ কমন পাচ্ছ ইনশাআল্লাহ, এই পেজ থেকে তুমি একটা সিউ কমন পাচ্ছ, এবং প্রশ্নের ভ্যারিয়েশন কি দিবে সেটাও বলে দিয়েছি কিন্তু আমি। তো ইনশাআল্লাহ এখান থেকে তুমি একটা সিউ কমন পেতে যাচ্ছই। হ্যাঁ, তো কমন পেলে এই ভিডিওর নিচে অবশ্যই এসে পরীক্ষা দেওয়ার পরে একবার কমেন্ট করে যাবে আর কি, ঠিক আছে। ওকে ফাইন। এইবার দেখো তাহলে গেল আমাদের এই টাইপটা গেল, ডান। এটা আমরা বুঝছি কি সিকিউ আসবে, এবং এখান থেকে আমি তোমাকে সিকিউগুলো বলে দিই কোন বোর্ড পুরো ভাইয়া কোন বোর্ডে আসলে কোন বোর্ডের মধ্যে এই সিকিউর অ্যান্সারগুলো পাবো ভাই, যদি একটু বলে দিতেন। তা দেখো এই প্রশ্নটা তুমি মেইনলি দেখো ঢাকা 23-এর মধ্যে একটা প্রশ্ন আসছে, বলছিলাম না তোমাকে পরীক্ষা কি জিজ্ঞেস করে, পরীক্ষায় জিজ্ঞেস করে হচ্ছে এখান থেকে
যে পরীক্ষা মেনলি কি আসে এখান থেকে খেয়াল করো, এই যেটা বলতেছিলাম যে জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে পারছে, এই যৌগটার জ্যামিতিক আকৃতি সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। তো এই প্রশ্ন তোমার পরীক্ষা আসবে, তো তখন তোমাকে কিন্তু এই জিনিসটা পারতে হবে। দেখছো, আবার বলছিলাম যে দেখো এই বন্ধন কোণের কথা বলছিলাম, বলছে এম ও ডি মৌলদ্বয়ের হাইড্রাইডের বন্ধন কোণের ভিন্নতার কারণ। তো এম আর ডি যে মৌলদ্বয়, সেই মৌলদ্বয়ের হাইড্রাইডের বন্ধন কোণের ভিন্নতা। হ্যাঁ, তো আমরা কি করবো, যে হাইড্রেট মানে তো বুঝতে পারলাম যে এম আর ডি তোমাকে বুঝতে হবে, যেমন কার্বন নাইট্রোজেন আছে, একটা CH4 একটা অ্যামোনিয়া, এগুলোর বন্ধন কোণের ভিন্নতা ব্যাখ্যা করবো। যে দেখাইছিলাম বন্ধন কোণের ভিন্নতা শেষ। দেখো এভাবে প্রশ্ন আসবে। তো দেখি রাজশাহীতে এসে দেখো সেম প্রশ্ন আসছে এরকম, বলছে এবি অপেক্ষা A2D এর স্ফুটনাঙ্ক বেশি কেন? বলছিলাম স্ফুটনাঙ্ক বেশি কেন পরীক্ষা আসে। আরো সংকরণ থেকে আসছে কি এক্স ও ওয়াই এর সংকরণের ভিন্নতা বিদ্যমান। তো এক্স আর ওয়াই দুইটা যৌগস্থির, একটা BF3 একটা NH3, হ্যাঁ, দুজনের সংকরণের ভিন্নতা ব্যাখ্যা করে দিবা, যে এই কারণে ভিন্নতা, সংকরণ, জ্যামিতিক গঠন এবং হচ্ছে তাদের বন্ধন কোণটা ব্যাখ্যা করে দিতে হবে। শেষ, এই অ্যান্সারগুলো লেখা আছে। বলছিলাম দেখো, ওই দেখো বলছিলাম না NF3 NCl3, এই ব্যাখ্যাগুলো পরীক্ষায় আসে যে কেন এদের বন্ধন কোণ ভিন্ন ব্যাখ্যা করো, অ্যান্সার সহ দিয়ে দিয়েছি তোমাদেরকে এখানে। এই প্রশ্নটা পাবো যশোরতে এসে আর কি। হ্যাঁ, তো একইভাবে এখানেও সেম দেখো, এবং এই আয়নীকরণ শক্তিটা আমরা একটু পরে পড়বো। কিন্তু এখানে বলছে কি যে এদের হাইড্রাইডের অণুর আকৃতির ভিন্নতার কারণ। আবারও সেম প্রশ্ন, বলছিলাম যে কেন এদের বন্ধন কোণগুলো ভিন্ন হয়, সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এখানেও সেম ভাবে আসছে যে হাইড্রাইডের বন্ধন কোণে ভিন্নতার কারণ, অ্যান্সার সহ দেওয়া আছে। বলছিলাম এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে, অ্যামোনিয়া, পানি, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি কমন। ঠিক আছে, তো ফাইন, এইটা আমাদের এখান থেকে বোঝা গেল। তো এই জিনিসগুলো তুমি যদি আগে না পড়ো, খুব অল্প সময় শেষ করতে যাবে পরীক্ষা। তো আমরা পরবর্তী টাইপে চলে যাই। পরবর্তী টাইপটা কি ছিল আমাদের? পর্যায়বৃত্ত ধর্ম। আমরা একটা বুঝছি কি, একটা বুঝছি হচ্ছে আমরা সংকরণ, এবং আরেকটা হচ্ছে কি পর্যায়বৃত্ত ধর্ম। তো একইভাবে এই পর্যায়বৃত্ত ধর্ম থেকেও কিন্তু আমাদের একটা সিকিউ কমন আসবে মাস্ট। এই চ্যাপ্টার থেকেও কিন্তু একটা সিকিউ একদম মাস্ট তুমি কমন পাবা আর কি, একদম একটা সিকিউ তুমি কমন পাবাই। তো চলো দেখি, তোমাকে বলি এখান থেকে আমাদের কোন কোন টপিক থেকে সিকিউ আসবে। এখানে স্পেশালি টপিক তো অনেক কিছুই আছে আমাদের। এই যে পর্যায়বৃত্ত ধর্ম, ডি অরবিটাল এবং জটিল যৌগ, এতটুকু জিনিস যদি পড়ো, তাহলে তুমি এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম করতে পারবা। এবার পর্যাবৃত্ত ধর্ম থেকে, ডি অরবিটাল থেকে, জটিল যৌগ থেকে কোন কোন জিনিসগুলো পড়লে সিকিউ পাওয়া যায় সেটা দেখি। দেখো টপিকগুলো আমি সুন্দর করে লিখে রাখছি। সিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে আয়নীকরণ শক্তিটা পড়তে হবে ভালো করে, ইলেকট্রন আর শক্তিটা কভার করতে হবে। এরপরে ডি অরবিটালের যে স্পেশালি চুম্বক ধর্ম, অবস্থান্তর মৌল বা রঙিন যৌগ গঠন করা, জটিল যৌগের সংকরণ এবং ফাজনের নীতি, এই যে 6টা টপিক, এই 6টা টপিক থেকে তোমার পরীক্ষায় 2টা প্রশ্ন আসতে পারে, অথবা একটা সিকিউ আসতে পারে। একটা সিকিউ মানে 2টা জিনিস আসবে। এই 6টা থেকে যে কোনো 2টা জিনিস তোমার পরীক্ষায় চলে আসবে একদম। দেখো আমি একদম স্পেসিফিক ভাবে তোমাকে বলে দিচ্ছি যে কোন টপিক থেকে কোন প্রশ্ন কিভাবে আসে, আর তুমি পড়বা যদি আগে না পড়ে থাকো। এখানে আয়নীকরণ শক্তি আমরা নর্মালি তুমি পড়বা যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে নাকি কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে নাকি কমে, গেল। কিন্তু পরীক্ষায় আসে ব্যতিক্রমগুলা। যেমন তো পরীক্ষা আসে কি, আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, সেই অনুযায়ী কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। পরীক্ষায় আসে যে কেন, ব্যাখ্যা করো, এই একটা আসে। একইভাবে ব্যতিক্রমের মধ্যে আর কি কি আছে? ব্যতিক্রমের মধ্যে আছে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় কি বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি। তো এরকম করে যেগুলো এরকম ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো তোমার পরীক্ষায় আসে। তো তার মধ্যে এই 2টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো এই ব্যতিক্রমটা পড়বা এখান থেকে, ঠিক আছে? ওকে, ইলেকট্রন আসক্তির মধ্যে সেম একটা ব্যতিক্রম আছে। তুমি নর্মালি পড়বা যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কেন বাড়ে, বা উপর থেকে নিচে গেলে কেন বাড়ে বা কমে, সেই জিনিসগুলো তুমি পড়বা। উপর থেকে নিচে গেলে নর্মালি ইলেকট্রন শক্তি কমে, তবে দেখা যায় যে সেই অনুসারে ফ্লোরিনের আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় ক্লোরিনের আসক্তি বেশি। কিন্তু পরীক্ষা আসলে কেন হয়, এই ব্যতিক্রমটা এরকম কেন হয়, ব্যাখ্যা করো। তার মানে এই ব্যতিক্রম জিনিসগুলো আসে যে কেন এরকম হয়, এই জিনিসগুলো এরকম কেন হয়, ব্যাখ্যা করো। তো এই জিনিসটা মাস্ট পড়বা। 3টা জিনিস বললাম। চুম্বক ধর্ম তোমাকে কিরকম বলবে পরীক্ষায়, তোমাকে 2টা জটিল যৌগ দিয়ে দিবে, বলবে এই একটা জটিল যৌগ আর এই হচ্ছে একটা জটিল যৌগ। এই 2টা জটিল যৌগের মধ্যে কে চুম্বক ধর্ম প্রদর্শন করে, কোনটি ডায়াচুম্বক পদার্থ,
কোনটি প্যারাচুম্বক পদার্থ, কোনটি ফেরোচুম্বক পদার্থ, এইভাবে স্পেসিফিক জিজ্ঞেস করবে। কোনটি ডায়াচুম্বক, কোনটা প্যারাচুম্বক, এরকম জিজ্ঞেস করবে। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবে কি যে কোনটি ডায়াচুম্বক, জিজ্ঞেস করবে কোনটি ডায়াচুম্বক, বা জিজ্ঞেস করবে কোনটি প্যারাচুম্বক। হ্যাঁ, জিজ্ঞেস করবে কি যে কোনটি কোনটি হচ্ছে প্যারাচুম্বক, কোনটি ডায়াচুম্বক, কোনটি প্যারাচুম্বক, এরকম জিজ্ঞেস করবে। ওকে, তো এইভাবে তোমার এই প্রশ্নটা পারতে হবে। তো জানতে হবে কখন ডায়াচুম্বক হয়, কখন প্যারাচুম্বক হয়, কীভাবে ব্যাখ্যাটা করব। অবস্থান্তর এবং এই রঙিন যৌগ থেকে একটা প্রশ্ন তুমি পড়ে রাখবা, আমি দাগাই দিব কোন বোর্ডের প্রশ্নটা পড়বা। পরীক্ষা আসবে যে এই উদ্দীপকের যৌগটির মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে ব্যাখ্যা করো। তো জটিল যৌগ দিতে পারে, তো দিয়ে জিজ্ঞেস করবে কোনটি রঙিন যৌগ গঠন করে। হ্যাঁ, তো প্রশ্নগুলো একদম হুবহু তুমি কমন পাবা, লিখে রাখো খাতায়, এবং এই প্রশ্নগুলো আসবে। এবং এইটুকু শিখে হলে অবশ্যই আরামসে একদম দিয়ে আসতে পারবে ওগুলা, কোনটি রঙিন যৌগ গঠন করে। সেমভাবে তোমার আসতে পারে পরীক্ষায় যে এই দুইটা যৌগের মধ্যে এদের এই জটিল যৌগটার সংকরণ ব্যাখ্যা করো, এদের আকৃতি ব্যাখ্যা করো। জটিল যৌগের সংকরণ থেকে হুবহু প্রশ্ন চলে আসবে যে হ্যাঁ, যে এইটার সংকরণটা কি, যে DsP2 বা D2sP3। হ্যাঁ, ওরকম তোমার আসবে যে এই জটিল যৌগের সংকরণে পরীক্ষায় আসে। তাহলে কি গেল যে ডি অরবিটাল থেকে চুম্বক ধর্ম আসে, অবস্থান্তর মৌল কোনটি জিজ্ঞেস করতে পারে, বা কোনটি রঙিন যৌগ গঠন করে এভাবে জিজ্ঞেস করে পরীক্ষায়। তারপর হচ্ছে জটিল যৌগের সংকরণ জিজ্ঞেস করে। আর আরেকটা জিনিস পরীক্ষা আসে, ফাজারের নীতিটাও পরীক্ষায় আসে, পড়ে রাখতে হবে। যে ফাজার জিজ্ঞেস করে যে কোনটির দ্রবণীয়তা বেশি, বা হচ্ছে কোনটি বেশি সমযোজী, কোনটি আয়নিক ধর্ম বেশি দেখায়। তাহলে ফাজারের নীতির ব্যাখ্যাটা পড়তে হবে। অবশ্যই পরীক্ষা আসে যে এই দুটোর মধ্যে কোনটির সমযোজী ধর্ম বেশি, বা এদের দ্রবণীয়তার ক্রম অনুসারে সাজাও, এদের আয়নিক ধর্মের ক্রম অনুসারে সাজাও, এভাবে পরীক্ষায় বলবে। লিখলাম না আমি, তুমি নিজে লিখে নাও প্রশ্ন, যেগুলো মুখে বললাম। যে ফাজার নীতি থেকে কি আসে, কোনটির দ্রবণীয়তা বেশি, কোনটি বেশি বিদ্যুৎ পরিবহন করবে, কোনটার গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক কোনটার বেশি, সেই ক্রম অনুসারে সাজাও, এভাবে পরীক্ষার প্রশ্নগুলো বলবে। ওকে, তো আসলে আমি তোমাকে সরাসরি দেখাই যে এই জিনিসগুলো যে পরীক্ষায় আসলেই আসে। তোমাকে আমি কিছু বোর্ডও বলে দিই, তুমি যেন এই টপিকগুলো কাভার করার জন্য অ্যাটলিস্ট ওই বোর্ডগুলো পড়ে যাও, তাহলে অবশ্যই এখান থেকে কমন পাবা। পরীক্ষা দিয়ে এসে তুমি এই ভিডিও নিচে কমেন্ট করে, আমি বারবার বলতেছি, কারণ তুমি পরীক্ষায় গিয়ে দেখবা এই জিনিসগুলোর মধ্যে আছে, প্রত্যেকটা বোর্ডই এই জিনিসগুলোর মধ্যে থেকেই প্রশ্ন দিবে। তুমি যদি বেশি কিছু পড়তে না পারো, এত বই অনেক লেখা, কিন্তু আরো অনেক লেখা আছে, অক্সাইডের ধর্ম, এই সে হাবিজাবি, ওগুলা থেকেও প্রশ্ন আসতেই পারে, তোমার বেলা দিতে পারে, কিছু করার নাই। কিন্তু এইগুলো হচ্ছে সবচেয়ে কমন, মনে করো 95% প্রশ্ন এখান থেকে হয়। তুমি যদি, তোমার তখন হাতে সময় নেই, তুমি এত কিছু পড়তে পারতেছো না, চাইলেও পারতেছো না, এটা আমার দোষ না। এখন তুমি, এটা আমার দোষ না যে ভাই আপনি তোরা দিচ্ছেন আসে নাই, এটা আমার দোষ না। কারণ এখন তোমার হাতে সময় নাই, তুমি এখন ওগুলো পড়বা কেমনি এত কিছু। তো যেখান থেকে সবচেয়ে বেশি আসে সেটাই আগে পড়ো, ওইখান থেকে তোমার পাওয়ার সম্ভাবনাটা বেশি, সেটা তুমি আগে কাভার করো। আর ওই যে হাবিজাবি আর একটু ছোটোখাটো যেগুলো আছে, সেখান থেকেও প্রশ্ন আসে, কিন্তু কম আসে। তো তুমি আগে মেইনটা কাভার করো, তারপরে সময় থাকলে তুমি সেটাও তুমি শেষ করো, তোমার ক্রেডিটটা হলো এটা। ওকে, চলো আমি তোমাকে দেখাই কিভাবে আসে। দেখো, এই যে একটু আগে বলতেছিলাম যে আয়নীকরণ শক্তি, সেই প্রশ্নগুলো আসে। যে প্রশ্ন কি আসবে, আয়নীকরণ শক্তিটা বলছে ই অপেক্ষা ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন। তো ই আর ডি থেকে দেখবা যে কে আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ওই যে পলিশনি বাম থেকে ডানে ওই ব্যাখ্যাগুলো দিব আমরা। বলছে এইটা এবং এইটার মধ্যে কোনটি তাপে বেশি বিয়োজিত হয়, কোনটি অধিক বিয়োজিত হয়। তো তুমি এখান থেকে দেখবা যে কি আছে, ম্যাগনেসিয়াম বা হচ্ছে অ্যালুমিনিয়াম, কার্বন, যেটা আছে সেটা তুমি চেক করে নিবা। ফাজারের নীতিতে ব্যাখ্যা করতে হবে, শেষ বলছিলাম না ফাজার নীতি। তো ফাজারের নীতিটা জানলে খুব সহজে ব্যাখ্যা করা পসিবল এখান থেকে। দেখো আমি তোমাকে অন্য প্রশ্ন দেখাচ্ছি। বলছিলাম যে কোনটা অবস্থান্তর ধাতু পরীক্ষা জিজ্ঞেস করে কোনটি প্যারাম্যাগনেটিক। দেখো এই যে মেইন প্রশ্ন হচ্ছে এটা, দুই আয়ন জিজ্ঞেস করছে কোনটা প্যারাম্যাগনেটিক, বলছিলাম না, কোনটা ডায়া, কোনটা প্যারা জিজ্ঞেস করবে। দেখো, তো এই জিনিসগুলো খুবই সহজ, দেখে মনে হচ্ছে আল্লাহ কত কঠিন, কেমনি কি, খুবই সহজ। আমরা ওয়ান শট বেসিক ক্লাসে একদম ইজিভাবে জিনিসগুলো শেখাই দিয়েছি, একদম তুমি আগে কখনো না করলেও করতে পারবে, একদম ইজি। দেখে মনে হচ্ছে বড়, কিন্তু খুবই সহজ। একটা শিখলে প্রত্যেকটা এক সেম স্টাইল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো তুমি করতে পারবা। ঠিক আছে, তো এটা আমাদের গেল প্যারাম্যাগনেটিক। তারপর দেখো সেম কাহিনী বলছি, কোনটা অবস্থান্তর ধাতু। আবার জিজ্ঞেস করছে এই দুইটা আয়নের মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক। বলছিলাম না যে এই চুম্বক ধর্মের প্রশ্ন পরীক্ষা আসে। দেখো চট্টগ্রাম 23 আসে, প্রত্যেক বোর্ড দিছে, প্রত্যেক বোর্ড এই যে সেম ব্যাখ্যা, একই স্টাইল। দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু খুবই সহজ আর কি, একদম কিন্তু সহজ। যারা পড়ছো তারা কিন্তু জানো, কারা কারা পারো কমেন্টে জানাতে পারো। বলছিলাম না যে কোনটা রঙিন যৌগ গঠন করবে, কোন যৌগটি রঙিন হবে জিজ্ঞেস করে। রঙিন যৌগের ব্যাখ্যা আসে পরীক্ষায়, মাস্ট হয়ে থাকো, সেম একইভাবে ব্যাখ্যা করতে পারবো আমরা। এই যে এই রঙিন যৌগের ব্যাখ্যা, এটা শিখে রাখো, পরীক্ষা আসলে লাগাই দিবা এই স্টাইলে, এভাবে লিখবা, যারা জানো নিয়মটা এভাবে লিখবা আর কি। তারপরে পরীক্ষা কি আসে, বলছে কোনটা রঙিন যৌগ গঠন করে। বলছে এ মৌলটি রঙিন যৌগ গঠন করলেও বি মৌলটা গঠন করে না কেন ব্যাখ্যা করো। এ গঠন করলেও বি গঠন করে না কেন ব্যাখ্যা করো। পরীক্ষা আসছে এ গঠন করলেও বি গঠন করে না কেন ব্যাখ্যা করো, শেষ। ওকে, ভালো কথা।
এরপরে কি আসছে আমাদের, এই হচ্ছে ঘটনা গেল একটু। তারপরে এখানে বলছিল যে এই দ্বারা, এই দেখো বলছিলাম না জটিল যৌগিক গঠন ব্যাখ্যা করতে বলতে পারে, দেখো জটিল যৌগিক গঠনটা আসছে। তো আমি যে 6টা টপিক লিখে দিচ্ছি, এই 6টা টপিক পড়লে ইনশাল্লাহ কমন আসবেই, ইনশাল্লাহ আসবেই, হ্যাঁ, যদি কোনো ঝামেলা না হয় ইনশাল্লাহ। ঠিক আছে, এটা তো ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু, আমি তো বলছি 95%। এবার 5% যদি ঝামেলা করে তাহলে কিছু করার নেই, কিন্তু 95% কিন্তু চান্স আছে যে এইগুলা থেকে আসবে সকল বোর্ডে। দেখো এই সেই জিনিসগুলো ব্যাখ্যা ট্যাখ্যা করা আছে এখানে, আমি এই কথাগুলোই বলছিলাম। আয়নীকরণ শক্তির মান একই হবে কিনা, ওই যে দেখো ব্যতিক্রম বলছিলাম না, ব্যতিক্রম এখানেও আছে, ফসফরাস সালফারের মধ্যেও আছে। দেখো ব্যতিক্রম যখন লিখছিলাম এখানে আমি ফেরত যাই, আমি যে লিখছিলাম না কয়েকটা কথা, এই যে ব্যতিক্রমের মধ্যে আরেকজন আছে, ফসফরাস সালফারেরটাও আছে আর কি, হ্যাঁ। তো আমি লিখে দিচ্ছি এই যে ফসফরাস সালফারের ব্যাখ্যাটাও আছে, এটা একটু ব্যতিক্রমের মতো আচরণ করে আর কি, হ্যাঁ। তো এই জিনিসগুলো শিখে ফেলবো আমরা যে কেন এই জিনিসগুলো হয়। ওকে, তো আমরা এখান থেকে এটা দেখে ফেললাম। ওকে ফাইন, তো আমরা হচ্ছে কোথায় ছিলাম, আমরা হচ্ছে এখানে ছিলাম। ওকে ওকে, দেখো তারপর দেখো পয়েন্ট আছে, দেখো ফসফরাস সালফারের ব্যতিক্রমটা সে ব্যাখ্যা করছে। তারপর এখানে জিজ্ঞেস করছে যে এই ক্ষার ধর্মই, দেখো এবার একটু ভিন্ন প্রশ্ন আসছে, একটু ABC অক্সাইড অম্ল ক্ষার ধর্ম। তো তুমি যদি চাও যে তোমার ভিন্ন প্রশ্ন পরীক্ষা না পড়ো, তুমি এই প্রশ্ন ভাই আলাদা করে শিখে ফেলাও যে অক্সাইডের ধর্ম থেকেও পরীক্ষায় প্রশ্ন আসলে আসে। তুমি চাইলে এইটুকু পড়ে ফেলতে পারো যে অক্সাইডের ধর্মগুলো, বিভিন্ন অক্সাইডের ধর্ম আছে, বই দেখবা, এগুলো একটু মনে রাখতে হয় বিক্রিয়াগুলো, তো সেটা তুমি পড়তে পারো চাইলে, আমার কোনো আপত্তি নেই। সেম একইভাবে আয়নীকরণ শক্তির প্রশ্ন আসছে, আয়নীকরণ বিভক্তি পরিবর্তিত হয়। আর জিজ্ঞেস করছে যে এই যে কোনটা সমযোজী ধর্ম বেশি, যে ফাজারের নীতি বলছিলাম, ফাজারের নীতি কার সমযোজী বৈশিষ্ট্য বেশি ব্যাখ্যা করো, ফাজারের নীতি শেষ। তো যে 6টা টপিক বলছি সেই 6টা টপিক পড়লেই শেষ। এই দেখো এখানেও কিছু এক্সট্রা প্রশ্ন আসছে যে এটা গঠিত হলে এটা গঠিত হয় না কেন, এগুলা ইলেকট্রন বিন্যাস থেকেই পারা যায়। ওকে, দেখো এই যে এইটা একটা আলাদা প্রশ্ন, দেখো এই যে একটা আলাদা ব্যাখ্যা একটা লিখে রাখছি, এই ব্যাখ্যা তুমি শিখে রাখবা, স্পেশালি আলাদা করে শিখে রাখবা এই প্রশ্নটা, কারণ অনেকে দেখো অনেকগুলো স্টার দিয়ে রাখছি, মাস্ট, মানে এই প্রশ্ন পরীক্ষা আসে অনেক আসে, এই জন্য আলাদা করে দিয়ে দিচ্ছি ভাই, তোমরা এটা পড়ে নিও, কিন্তু মাস্টটা পড়ে নিও। থ্যাংক ইউ সো মাচ। এইখান থেকে ইনশাল্লাহ আজকে যেগুলো দেখালাম, এখান থেকে মিনিমাম 2টা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন আসবে, আসুক, তোমরা পরীক্ষায় পারো, ভালো করো, এটাই চাওয়া, এটাই দোয়া থাকলো।